ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি স্টার্ট করি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কাজী লুৎফর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাবর্শন। কি আপু একটু দেখেন তো স্লাইড গুলা চেঞ্জ হয় কিনা? চেঞ্জ হচ্ছে হ্যাঁ আপু? হচ্ছে। আচ্ছা, আপনারা একটু আমাকে যে আছেন প্রেজেন্ট একটু জানান স্লাইড গুলা চেঞ্জ হচ্ছে কিনা, আনমিউট করে। চেঞ্জ হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে অ্যাবর্শন এন্ড এক্টোপিক প্রেগন্যান্সি। সো আমি গোইং টু স্টার্ট উইথ অ্যাবর্শন। বেসিক্যালি অ্যাবর্শন হচ্ছে প্রেগন্যান্সি প্রোফাইলেরই একটা পার্ট। একটা পেশেন্ট যখন আপনার কাছে প্রেগন্যান্সি প্রোফাইল আল্ট্রাসোনোগ্রাফি করাতে আসবে, তখন আপনাদের পেশেন্টের কোনো কারণে মিসক্যারেজ হয়ে গিয়েছে কিনা সেটা হচ্ছে আপনাদের দেখতে হবে। সো বিগিনিং উইথ দ্যাট আমাদের একটু জানতে হবে ইউটেরাসের কি কি পার্ট আছে, যেটা ইউটেরাস ওভারি ক্লাসে আপনারা শিখে ফেলেছেন। ইউটেরাস আছে ফান্ডাস, বডি, স্মাস এবং সার্ভিস। আর আমাদের অ্যাবর্শন যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করাবো, ইট মিনস আমরা যখন প্রেগন্যান্সি প্রোফাইল করাবো, তখন আমাদের যেই নর্মাল প্রিপারেশনে আমরা পেশেন্ট পরীক্ষা করি সেটাই আমাদের নর্মাল প্রিপারেশন থাকবে। আমরা পেশেন্টকে পানি খাওয়াবো, অপেক্ষা করব, যখন পেশাবের যথেষ্ট পরিমাণ চাপ হবে তখন আমরা হচ্ছে গিয়ে পরীক্ষাটা করব। আর এক্ষেত্রে পেশেন্ট থাকবে সুপাইন পজিশনে এবং আমরা একটা লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ইউজ করব, দেখতে পাচ্ছেন এখানে ছবিগুলোতে। এবং আমরা ট্রান্সডিউসারটাকে এভাবে লংগিটিউডিনালি অ্যাজ ওয়েল এজ ট্রান্সভার্সলিও পরীক্ষাটা করব। আর ফ্রিকোয়েন্সিটা ইউজুয়ালি হবে হচ্ছে 3.5 মানে 3.5 মেগাহার্জ। আর লিনেন্টিন পেশেন্ট হলে সেক্ষেত্রে আমরা 5 মেগাহার্জে দেখবো। সো অ্যাবর্শনের ডেফিনিশন আপনারা সবাই জানেন, এটা আমরা এমবিবিএস এ যা পড়ে আসছি সেটাই। এটা হচ্ছে যে আমাদের টার্মিনেশন অফ দ্য প্রেগন্যান্সি বিফোর দ্য এজ অফ দ্য ভায়াবিলিটি। ভায়াবল এজ বাংলাদেশের জন্য হইতেছে 28 উইকস, মনে রাখবেন। আর এই হচ্ছে অ্যাবর্শনের আপনার নর্মাল টাইপস গুলা, অর্থাৎ অ্যাবর্শনের স্পন্টিনিউয়াস, ইনডিউসড, আইসোলেটেড, রিকারেন্ট, এগুলো অনেকভাবে বলা যায়। বাট মেক শিওর যে এগুলো আপনারা কখনোই কোনো রিপোর্টে লিখবেন না, কারণ এগুলা টোটালি হিস্ট্রি বেসড। যেমন স্পন্টিনিউয়াস, একটা পেশেন্ট বললো যে সে হঠাৎ করে তার অ্যাবর্শন হয়ে গেছে, সে বাথরুমে বসছিল তার অ্যাবর্শন হয়ে গেছে। অথবা ইনডিউস, সে চেষ্টা করছিল অ্যাবর্শনের জন্য। আইসোলেটেড অথবা রিকারেন্ট এরকমও হইতে পারে। সো এই অল কেসেস এর ক্ষেত্রেই আপনি হচ্ছে অ্যাবর্শন আপনারা টোটালি হলো ইয়ে করবেন, আপনারা লিখবেন না। আহ, যেহেতু এটা হিস্ট্রি বেসড। আর আদার যেই টাইপস গুলো আছে যেমন কমপ্লিট, ইনকমপ্লিট, ইনইভিটেবল, থ্রেটেন, মিসড, এই টাইপ গুলা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের রিপোর্টিং এ যাবে। তার মধ্যে আমরা ইনইভিটেবল লিখবো না, থ্রেটেন্ডও লিখবো না, কারণ এগুলা কজুয়াল বেসড। যেমন আমার থ্রেটেন লিখতে হলে অ্যাকচুয়ালি কজটা লিখে দিব। আর ইনইভিটেবল হচ্ছে যে অ্যাবর্শনটা কোনোভাবে প্রিভেন্ট করা যায় না। সো ইন দ্যাট কেস হচ্ছে গিয়ে এটাও আমরা বাংলাদেশে সাধারণত লিখি না। আমরা আসলে তিনটা অ্যাবর্শনের দিকে মেইনলি ফোকাস করব, একটা হচ্ছে কমপ্লিট, ইনকমপ্লিট আর হচ্ছে মিসড অ্যাবর্শন, মনে রাখবেন। নাও আমরা কজেস অফ অ্যাবর্শনস গুলো যদি একটু দেখে ফেলি, সো দেয়ার আর দ্য কজেস, যেটা লেখা আছে ফার্স্ট এন্ড মিড ট্রাইমেস্টারে, সেগুলো একটু রিডিং পড়ে নেবেন, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। চলে আসি আমাদের আজকের ক্লাসের মেইন টপিকে, সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল কমপ্লিট অ্যাবর্শন। ইন কেস অফ কমপ্লিট অ্যাবর্শনে যেটা হবে যে পেশেন্টের পুরা কয়টাসের যে প্রোডাক্ট থাকবে, অর্থাৎ হচ্ছে গিয়ে বাচ্চাটা পুরাটাই হচ্ছে এক্সপেল আউট হয়ে যাবে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনার হিস্ট্রি গুলো এরকম হবে, একটা পেশেন্ট এসে আপনাকে বলবে যে সে প্রেগনেন্ট ছিল এবং প্রেগনেন্সির পরে তার হঠাৎ করে কয়েকদিন আগে প্রচন্ড পরিমাণে হচ্ছে তলপেটে ব্যথা স্টার্ট হচ্ছে এবং হচ্ছে তার ব্লিডিং হচ্ছে, সাথে সাথে তার হলো আপনার ক্লট পাস করেছে। অর্থাৎ তিনটা হিস্ট্রি, পেইন ছিল, ক্লট পাস করেছে এবং হচ্ছে ব্লিডিং। সো এই যদি হিস্ট্রিটা থাকে তাহলে আপনার মাথায় রাখতে হবে যে পেশেন্টের অ্যাবর্শন হচ্ছে। এখন এই ক্ষেত্রে আপনার যখন কমপ্লিট অ্যাবর্শন, এই ক্ষেত্রে পেশেন্ট আরেকটা হিস্ট্রি দিবে যে তার এই পেন ক্লট ব্লিডিংটা সাবসাইডেড হয়ে গেছে, সেরে গিয়েছে। তাহলে এটা হইলে আপনি বুঝবেন যে যদি সাবসাইডেন্সও হয়ে যায়, অর্থাৎ পেন ক্লট ব্লিডিংটা হয়েছে এবং চলেও গেছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন। মনে রাখবেন, এক্ষেত্রে আমরা সোনোগ্রাফিক্যালি পেশেন্টের দেখবো যে ইউটেরাসটা একেবারে এনলার্জ হয়ে গিয়েছে এবং হলো আপনার পেশেন্টের যে ডেসিডুয়াল চেঞ্জ যেটা আসার কথা, আপনার এন্ডোমেট্রিয়াল থিকনেসটা, ইকোজেনিক লাইন দেখা যাবে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু পুরা প্রোডাক্ট অফ কনসেপশনটা বের হয়ে গেছে, তাহলে আপনি একদম এমটি ইউটেরাস দেখবেন, কোনো লেভেলের কোনো প্রোডাক্ট দেখতে পাবেন না। এবং 2 উইকস পরে সাধারণত দেখা যায় এই ধরনের পেশেন্টের ইউটেরাসটা একদম নর্মাল হয়ে গেছে। সো এই হচ্ছে একটা কমপ্লিট অ্যাবর্শনের ছবি। প্রথমে মা হিস্ট্রি দিল যে সে প্রেগনেন্ট ছিল, পেনক্লট ব্লিডিং হয়েছে এবং তারপরে পেনক্লট ব্লিডিং গুলা সাবসাইডও করে গেছে। এবং এখানে আমরা ভালো মতো ইউটেরাসটা দেখলে দেখবো ইনলার্জ এবং এই হাইপার ইকোজেনিক একটা লাইন দেখা যাচ্ছে ভিতরে, এটা হচ্ছে ডেসিডুয়া।
তো এই হচ্ছে মোটামুটি অ্যাবর্শনটা দেখা যাচ্ছে। অন দ্য আদার হ্যান্ড এটাও একটু ভালো একটা ছবি, বড় একটা ছবি। এই যে দেখেন এন্ডোমেট্রিয়ামটা থিকেন্ড হয়ে আছে। কমপ্লিট অ্যাবর্শনে পুরা কয়টাসের প্রোডাক্টটা ফিটাস পার্টটা এক্সপেল আউট হয়ে গিয়েছে। ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে পেশেন্ট বলবে যে তার পেইন ক্লট ব্লিডিং ছিল এবং সেটা সাস্টেইন করতেছে, মানে পেইন ক্লট ব্লিডিংটা এখানে সাস্টেইন করতেছে, অর্থাৎ হচ্ছে সাবসাইডেড হয়ে যায় নাই। সো এটাই বলবে যে তার প্রেগনেন্ট ছিল, তারপরে পেইন ক্লট ব্লিডিং ছিল এবং তারপরে বলবে ব্লিডিংটা তখনও আছে, সাবসাইড হয়ে যায় নাই। আচ্ছা, ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো ইউটেরাসটা বড় হয়ে গেছে, ডেসিডুয়াল চেঞ্জেস আছে এবং আমরা দেখব এখানে অল্প পরিমাণ প্রোডাক্ট দেখা যাবে, বাট কোনো ফিটাল লাইফের সাইন দেখা যাবে না। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে ইউটেরাসটা বড়, ভিতরে একটা এরকম স্যাক এবং অল্প পরিমাণ ফিটাল পোলও আছে। এবং এটা যদি আমরা লাইফ সাইন, অর্থাৎ লাইফ সাইন আমরা কিভাবে দেখি, যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট, এগুলো আমরা এম মোড দিয়ে অর্থাৎ মোশন মোড দিয়ে যখন পরীক্ষা করব দেখব কোনো লেভেলের কার্ডিয়াক মোশন নাই, অর্থাৎ এম মোড একদম নীল দেখাবে। সেক্ষেত্রে আমরা বুঝে ফেলবো এটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন, অর্থাৎ এই ক্ষেত্রে পার্শিয়ালি প্রোডাক্ট আছে, পার্শিয়ালি এক্সপেল আউট হয়ে গিয়েছে। নেক্সট ওয়ান হচ্ছে মিসড অ্যাবর্শন। এই ক্ষেত্রে পুরা বাচ্চাটাই থাকবে, সাস্টেইন করবে, বাট বাচ্চাটা কি থাকবে, বাচ্চাটা হচ্ছে পুরাটা আছে, জেস্টেশনাল স্যাক আছে, ফিটাল পোল আছে, এভরিথিং ইজ দেয়ার, বাট নো ফিটাল লাইফ সাইন, অর্থাৎ এম মোডটা একদম নীল দেখা যাবে, অর্থাৎ পুরা কনসেপশন প্রোডাক্ট আছে, বাট হচ্ছে আপনার কোনো কার্ডিয়াক পালসেশন নাই। এই ক্ষেত্রে ফিচার্স গুলাতে কিন্তু পেইন ক্লট ব্লিডিং থাকবে না। পেইন ক্লট ব্লিডিং এক্ষেত্রে কি হবে, সমস্যা নেই। দোস্ত ক্যাম্পাসের ওয়ান ডিশ আইডিয়াটা পার্টি জোস। এই দেখ মুস্তাকিমের কাবাব ফুল প্যাকেট বিরিয়ানি ডুড। এই দেখ শাহি জিলাপি তুই খালি হাতে আমি সাপোর্ট করলে মামা। ফকির সো যেটা হচ্ছে যে তার এখানে ব্লিডিং না হয়ে পারসিস্টেন্ট ব্রাউনিশ কালারের ভেজাইনাল ডিসচার্জ দেখতে পাওয়া যাবে। সে প্রেগন্যান্সির কোনো সাইন সিমটমস গুলা দেখতে পাবে না, অর্থাৎ তার বাচ্চাটা নড়াচড়া করবে না। ইউটেরাসের সাইজটা যেটা প্রেগন্যান্সিতে ইনলার্জ হওয়ার কথা ছিল সেটা ছোট হইতে থাকবে, শ্রিঙ্ক করতে থাকবে, অর্থাৎ ইউটেরাসটা ছোট হতে থাকবে। কোনো হার্ট সাউন্ড শুনতে পাওয়া যাবে না এবং রেট্রোগ্রেশন অফ ব্রেস্ট চেঞ্জেস, অর্থাৎ হচ্ছে তার ব্রেস্ট গুলা নন প্রেগনেন্ট স্টেটে চলে আসবে, ছোট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইউটেরাসের সাইজটা ইনলার্জই দেখতে পাবো, আমরা একটা জেস্টেশনাল স্যাক এবং ফিটাল পোল দেখতে পাবো, এবং ফিটাল পোলের সাইজ হবে হচ্ছে লেস দেন 4 মিলিমিটার, অর্থাৎ এটা 8 প্লাস, এই মোর দেন 4 মিলিমিটার, অর্থাৎ এটা 8 প্লাস উইক হয়ে গিয়েছে। আর আমরা জানি যে 8 প্লাস উইকে অবশ্যই বাচ্চার হার্ট চলে আসার কথা। এক্ষেত্রে এম মোড দিয়ে পরীক্ষা করলে আমরা দেখতে পাবো বাচ্চাটার কোনো হার্ট নাই। সো লেটস হ্যাভ এ লুক দিস পিকচার। এটা একটা আর্লি প্রেগন্যান্সি দেখা যাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে জেস্টেশনাল স্যাক, এই যে এটা খুব সুন্দর একটা ফ্লুইডও দেখতে পাচ্ছি এবং ভিতরে একটা ফিটাল পোল দেখা যাচ্ছে। এই সাদা এই অংশটাই হচ্ছে আমাদের বাচ্চাটার সিআরএল। সো এখন আমি এটা কনফার্ম প্রেগন্যান্সি কিনা, লাইভ প্রেগন্যান্সি কিনা দেখার জন্য আই নিড টু ডু এম মোড। সো দেখেন এম মোডে চাপ দিলে এখানে কোনো ফিটাল কার্ডিয়াক পালসেশনস দেখতে পাওয়া যাচ্ছে না। ইটস এ সিঙ্গেল লাইন, ইট মিনস ইটস এ কেস অফ মিসড অ্যাবর্শন, মনে রাখবেন। আর ইনএভিটেবল অ্যাবর্শন সাধারণত আমরা রিপোর্ট করি না, একটু জেনে রাখেন। এই ক্ষেত্রে আপনি যখন আল্ট্রাসোনোগ্রাফি করতেছেন ওই মোমেন্টে অ্যাবর্শনটা শুরু হয়ে গেছে, এটাকে প্রিভেন্ট করা যাচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে পেশেন্ট বলবে তার পেইন ক্লট ব্লিডিং হচ্ছে, আপনি হয়তো হালকা কার্ডিয়াক পালসেশন পাবেন এম মোড দিয়ে দেখলে, বাট এটাকে বাঁচাতে পারবেন না, এটা সাবসাইডেড হয়ে যাবে। অর্থাৎ আমি একটা যদি ছবি দেখাই, এটা একটা থ্রেটেন্ড অ্যাবর্শন, অর্থাৎ বাচ্চাটা রিস্কে আছে কিন্তু অ্যাবর্শন শুরু হয় নাই। আর এই ক্ষেত্রে বাচ্চাটার অ্যাবর্শন স্টার্ট হয়ে গেছে, পার্শিয়ালি বের হওয়া স্টার্ট করছে, বাট বাচ্চাটা তখনও কিন্তু একটু জীবিত, বাট এটাকে কোনোভাবে আর বাঁচানো সম্ভব না যেহেতু এটা ইউটেরাসের প্ল্যাসেন্টা থেকে এটা ডিট্যাচড হয়ে গিয়েছে। সো এই ক্ষেত্রে বাচ্চাটার অ্যাবর্শন স্টার্ট হয়ে গেছে, এটাকে প্রিভেন্ট করা যাবে না, এটাকেই বলা হবে ইনএভিটেবল অ্যাবর্শন। এন্ড লাস্ট ওয়ান, এখানে পার্শিয়ালি বাচ্চাটা বের হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, এটা ইনকমপ্লিট অ্যাবর্শন। আর যখন পুরাটা বের হয়ে যাবে ওইটাই হবে কমপ্লিট অ্যাবর্শন।
আর ইন দ্য কেস অফ থ্রেটেন্ড অ্যাবর্শন এটা আমরা পড়বো না, কারণ এটা হচ্ছে আপনাদের প্লাসেন্টা ক্লাসে ওই যে আপনারা বিভিন্ন সমস্যা দেখছেন প্লাসেন্টার, এই সবগুলা রিস্কি প্রেগনেন্সি, যেমন আপনার অ্যাব্রপশিও প্লাসেন্টা, তারপরে আপনার প্লাসেন্টা প্রিভিয়া, এগুলো সবগুলাই হচ্ছে বেসিক্যালি থ্রেটেন্ড অ্যাবর্শনের মধ্যে পড়তেছে। আচ্ছা, ফাইনালি আমরা ব্লাইটেড ওভাম দেখবো। ব্লাইটেড ওভাম হচ্ছে একটা অ্যানিমব্রায়োনিক প্রেগন্যান্সি, অর্থাৎ এটা একটা প্রেগন্যান্সি যেই প্রেগন্যান্সিতে আপনার জেস্টেশনাল স্যাক তৈরি হয় বাট কিন্তু কোনো ফিটাল পোল তৈরি হয় না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা কোশ্চেন করতে পারে যে স্যার আমাদের যখন প্রেগন্যান্সি ইনিশিয়াল স্টেজে আসে তখন তো সব ক্ষেত্রেই জেস্টেশনাল স্যাক দেখা যায়, ফিটাল পোল দেখা যায় না। সো এটা একটা প্রেগন্যান্সি যে প্রেগন্যান্সিতে জেস্টেশনাল স্যাক থাকবে কিন্তু কোনো ফিটাল পোল থাকবে না। তাহলে কখন আমরা বলবো? যখন আমরা জেস্টেশনাল স্যাকটার সাইজ মাপবো এবং মেপে দেখবো এটা সাইজ মোর দেন 25 মিলিমিটার, ওইটাকেই বলা হয় ব্লাইটেড ওভাম। এই যে দেখেন ছবিটা, এখানে একটা জেস্টেশনাল স্যাক দেখতে পাইতেছেন, এই যে ফিটাল পোল নাই, অর্থাৎ এটা একদম অ্যানিকুইক এরিয়া, এবং এইখানে দেখেন সাইজটা 27 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে, যেহেতু 25 মিলিমিটারের উপরে, এটাই হচ্ছে আপনার ব্লাইটেড ওভাম, মনে রাখবেন। রিপোর্টিং গুলো আপনাদের বইতে সবগুলা দেয়া আছে, আপনারা শুধু এই একটা নাই, এই মিসড অ্যাবর্শন এটার একটু ছবিটা তুলে নেন। আমি নেক্সট লেকচারে যাচ্ছি, এটা একটু ছবিটা তুলে নেন আপনারা। ওকে, আমরা চলে আসলাম একটপিক প্রেগন্যান্সিতে এখন। ইন কেস অফ একটপিক প্রেগন্যান্সি আপনারা মনে রাখবেন এই ক্ষেত্রে ইটস এ টাইপ অফ প্রেগন্যান্সি, বাট এটা হচ্ছে ইউটেরাসের মধ্যে আপনার বাচ্চাটা হয় নাই, অন্য কোথাও চলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, এগুলা খুব একটা কিছু না, ইম্পর্টেন্ট কিছু না। আপনারা এই ফেলোপিয়ান টিউবের পার্টস গুলা আপনারা নাম জানেন, এটা অ্যানাটমিতে পড়া, আমি এখানে টাইম ওয়েস্ট না করি। এক্ষেত্রে আপনারা পেশেন্টের নর্মাল আপনি আল্ট্রাসোনোগ্রাফি করবেন, করার জন্য যে প্রিপারেশন গুলা লাগবে সেগুলাই নিবেন। একটু আগে যা বলেছি যে পেশেন্ট হচ্ছে ইনকিউ স্টেটে থাকবে, এবং হচ্ছে আপনারা যে ট্রান্সডিউসারটা এখানে ইউজ করবেন সেটা আপনার হবে 3.5 মেগাহার্টজ অথবা 3.5 মেগাহার্টজ অথবা 5 মেগাহার্টজ, কারেক্ট গেইনটা সেট করবেন। And now ectopic pregnancy হচ্ছে the pregnancy where the fetus is present in the unusual place, অর্থাৎ posterior fundal uterus এর কাছে থাকবে না, অন্য কোথাও থাকবে। একটু ছবি দেখেন, এটা অ্যানাটমিতে শিখে আসছেন এই ছবিটা। এই যে বিভিন্ন জায়গায় ইমপ্ল্যান্ট হইতে পারে, একটোপিকে সার্ভিক্সে হতে পারে, মোট কথা ইউটেরাসে হবে না, ইউটেরাসের বাইরে যে কোনো জায়গায় ইমপ্ল্যান্টেশন হয়েছে, ওভারিতেও হতে পারে। এই ক্ষেত্রে আমরা করবোটা কি? আমাদের কাজ হচ্ছে আমরা নর্মালি পেশেন্টের আল্ট্রাসোনোগ্রাফি করব, এবং আপনারা কি দেখেন? ফার্স্টে ইউটেরাসটা দেখেন, ইউটেরাসটা কি হয়ে থাকে? একেবারে ইনলার্জ হয়ে থাকে, বড় হয়ে থাকে। আর কি থাকে? রেসিডুয়াল চেঞ্জেস দেখতে পাওয়া যায়, রাইট? সো এই ক্ষেত্রেও তাই দেখা যাবে, ইউটেরাসটা বড় হয়ে যাবে, রেসিডুয়াল চেঞ্জ হবে, এবং অনেকে বলে এটা কেন হবে? কারণ হরমোনাল চেঞ্জের জন্য হবে। কারণ ওই যে কর্পাস লুটিয়াম থেকে প্রেগন্যান্সির টাইমে প্রজেস্টেরন সিক্রেটেড হইতেই থাকে, এবং আনলেস আনটিল একেবারে পুরা প্রেগন্যান্সি কন্টিনিউ করে সে। কিন্তু এই ক্ষেত্রে ওইটা তো মানে একটপিক হইলেও বলতে পারেন এখানে ইমপ্ল্যান্ট হয় না, কিন্তু ইমপ্ল্যান্ট তো অন্য কোথাও হয়েছে। তাহলে অন্য যে কোনো জায়গাতেই ইমপ্ল্যান্ট হোক না কেন, ইউটেরাসটা এনলার্জ হবেই। সো দিস ইজ দ্য কন্ডিশন হোয়ার অ্যাকচুয়ালি আপনার ইমপ্লান্টেশন গুলা হতে পারে। এবং এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এটা একটা আপনার ডিসেক্টেড ইউটেরাসের ছবি। দেখেন ইউটেরাসটা কিন্তু বড় হয়েই আছে, বাচ্চাটা ইমপ্ল্যান্ট হয়েছে কিন্তু আপনার ওভারিতে। তাহলে যেখানেই ইমপ্ল্যান্টেশন হোক না কেন, ইউটেরাস এনলার্জ হবেই। সো এখন আমরা একটু ছবি দেখি। এই যে দেখেন ইউটেরাসটা খালি, অনেক বড়, রেসিডুয়াল চেঞ্জ, সিওডোস্যাক সবই আছে, বাট ইমপ্ল্যান্টেশনটা হয়েছে ফেলোপিয়ান টিউবের ভিতরে। সো এই ক্ষেত্রে আপনারা মনে করেন যে ফেলোপিয়ান টিউবের ভিতরে যে হয়েছে এটা বুঝতেছেন না, সমস্যা নাই, আপনারা টিভিএস করতে বলে দিবেন ইউটেরাস বড় দেখে, এবং পেশেন্টের যদি অ্যামেনেরিয়া থাকে বাকিটা টিভিএস এ ধরা পড়বে। যে দেখেন ব্লাডার, এটা হচ্ছে আপনার ইউটেরাস। তাহলে এইখানে দেখেন ইমপ্ল্যান্টেশনটা হয়েছে টিউবের ভিতরে। তাহলে এগুলো সব টিউবাল প্রেগন্যান্সি এবং ইউটেরাসটা ফাঁকা।
টিভিএস করলে দেখা যায় খুব সুন্দর, এই যে দেখেন এখানে বোঝা যাচ্ছে না, এই ছবিতে দেখেন বাইরে দিয়ে সার্ভিক্সে হয়েছে, এখানেও তাই বাইরে। এই ছবিটা তো ক্লিয়ার না, এটা একটা নর্মাল প্রেগন্যান্সি। ঠিক আছে, কিন্তু কোথায় হচ্ছে? ইউটেরাসের ভিতরে, এই ব্লাডারের কি বলে ওভারির মধ্যে। ওকে, টিভিএস এ আমরা অনেক ভালো ডায়াগনোসিস করতে পারি, এই জন্য কিছু টিভিএস এর ছবি দেখাচ্ছে, এগুলা সব ইউটেরাসের বাইরে একটপিক। টিভিএস এর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইরে একটপিক, অপারেশন করলে এখানে দেখা যাচ্ছে টিউবের মধ্যে। আমরা কনফার্ম হব হচ্ছে ইউটেরাসটা দেখে, ইউটেরাসটা একদম খালি অনেক বড়, এই যে ডিসিডুয়াল চেঞ্জ আছে এবং বাল্কি ইউটেরাস আছে, এবং বাইরে দিয়ে বিশাল বড় এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে। সো যখনই আনইউজুয়াল প্লেস গুলাতে এরকম দেখবো এবং কালার দিয়ে দেখবো, কালার নিচ্ছে, আমরা শিওর হয়ে যাব এগুলা হচ্ছে একটপিক প্রেগন্যান্সি, এটা ইন্টেস্টাইনে হয়েছে। ঠিক আছে, এই যে হেটারোট্রফিক প্রেগন্যান্সি মানে দুই জায়গাতেই প্রেগন্যান্সি আছে, এই যে এটা যেমন দুইটাতেই, ইউটেরাসেও আছে, ইউটেরাসের বাইরেও আছে। তাহলে সোফার হচ্ছে এগুলাই, এই যে দেখেন আমাদের ইউটেরাসের বাইরে এই প্রেগন্যান্সি গুলো থাকলে এগুলো টিভিএস এ খুব ভালো দেখা যায়। সো যখন একটা পেশেন্টের প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ থাকবে, বাচ্চাটা ইউটেরাসে থাকবে না, ইউটেরাসটা অনেক বড় দেখা যাবে এবং বাল্কি দেখা যাবে এবং ফেলোপিয়ান আপনার ডেসিডুয়াল চেঞ্জেস দেখা যাবে, বাট পেশেন্টের বাচ্চাটা ইউটেরাসের ভিতরে নাই, ক্লিয়ারলি এটা ইন্ডিকেট করে এটা একটপিক। এই ক্ষেত্রে পেশেন্টকে আমরা কারেক্ট জায়গা আইডেন্টিফাই না করতে পারলেও টিভিএস করতে দিব এবং কনফার্ম করব। তাহলে এই ছিল আমাদের মোটামুটি আজকের লেকচার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, দেন আমরা ক্লাস শেষ করব। বাল্কি ইউটেরাস আর ডেসিডুয়াল চেঞ্জ এই দুইটা বুঝি নাই, মানে কিভাবে বুঝবো বা কিভাবে আইডেন্টিফাই করবো আপনার এটা বুঝি ইউটেরাস নাই। ক্লাস করছেন? ইউটেরাস ক্লাস করলেই তো এটা বুঝার কথা আপু। ইউটেরাসের ক্লাস করে যে দেখেন এটা হচ্ছে ডেসিডুয়াল চেঞ্জ, এই যে ডেসিডুয়া কাকে বলে একটু বলেন তো, যিনি কোশ্চেন করলেন একটু বলেন ডেসিডুয়াটা কাকে বলে। দেখেন বেসিক জিনিসগুলো তো একটু বুঝতে হবে। হ্যাঁ বলেন আপু, বলেন ডেসিডুয়া কাকে বলে। খেয়াল হচ্ছে না এখন। ডেসিডুয়া কাকে বলে আপনি কি জানেন? উম, খেয়াল হচ্ছে না এখন। কি বুঝেন নাই ডেসিডুয়া কাকে বলে? আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমি শুনতে পাইছি আপনার কথা, কিন্তু হচ্ছে আমার এখন মনে পড়তেছে না, আমি সেটা বললাম। ডেসিডুয়া মানে হচ্ছে এন্ডোমেট্রিয়ামটা যে ঠিক হয়ে যায় প্রেগন্যান্সির সময়, এন্ডোমেট্রিয়াল থিকনেসটাকেই ডেসিডুয়া বলে। এই যে দেখেন এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এই যে এই এন্ডোমেট্রিয়ামটা একটা চিকন লাইন থাকার কথা, এখানে দেখেন ইউটারাসটা এত বাল্কি হয়ে গেছে যে মাঝখানে হাইপার ইকোজেনিক যে এরিয়াটা দেখা যাচ্ছে, এটা কি, এটা এন্ডোমেট্রিয়ামটা মোটা হয়ে গেছে, এটাকেই বলা হয় ডেসিডুয়াল চেঞ্জ। এটা এমব্রায়োলজির পড়া। এনিওয়েজ, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আপু আপনি কি অ্যান্সার বুঝতে পেরেছেন, ডেসিডুয়াটা কোথায় এবং ডেসিডুয়াটা কি? হ্যাঁ। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? না। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর যেহেতু কোনো কোয়েশ্চেন করছেন না, আমি তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।